আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক, প্রভাষক ইতিহাস বিভাগ, বান্দরবান সরকারি কলেজ। তো এই পর্যায়ে একাদশ শ্রেণীর নতুন ভর্তিকৃত সদ্য ভর্তিকৃত যারা শিক্ষার্থীবৃন্দ বান্দরবান সরকারি কলেজে ভর্তি হয়েছে, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো প্রথম ক্লাসটা সরাসরি নিতে পারলে ভালো হতো, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে এবং করোনা মহামারীর কারণে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। তো আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে আমার সরাসরি আলাপ হবে। তো এই পর্যায়ে আমি একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদের ইতিহাস প্রথম পত্রের নিয়ে আলাপ করব। তো এখানে আসলে অনেক কিছু বলার আছে। প্রথম ক্লাসে যে কোন বই নিবে, বইয়ের লিস্ট কেমন হবে, তো আমি প্রথম পত্র নিয়ে আলাপ করব। তো প্রথম পত্র বাজারে অনেকগুলো বই আছে, তোমরা দেখে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক নিয়ে অনুমোদিত অর্থাৎ এনসিটিভি অনুমোদিত যে কোনো লেখকের বই হলে হবে। তবে যে বইগুলো একটু বেশি জনপ্রিয় বা যেগুলো বেশি বাজারে বেশি পাওয়া যায় সেই বইগুলো একটু দেখবে, যেমন হাসান বুক হাউস, অক্ষরপত্র বা পাঞ্জেরি পাবলিকেশন, এরকম আরও কিছু প্রকাশনীর বই রয়েছে। তো সরাসরি ক্লাসে আমি এসব ব্যাপারে বা বই দেখিয়ে আমি বলে দেব। তো এই পর্যায়ে আমি প্রথম ক্লাসটাই শুরু করতেছি। যে ইতিহাস প্রথম পত্র, যেটা ভারতীয় উপমহাদেশের ইতিহাস নিয়ে আলোচনা হবে। তো ভারতীয় উপমহাদেশের ইতিহাস নিয়ে আলোচনা হলেও এখানে আমরা প্রথম পত্রের মূল সিলেবাসটাই হলো ভারতে ব্রিটিশ বিদেশিদের অর্থাৎ ইউরোপীয়দের আগমনের পর থেকে ভারতবর্ষ এবং তার সংলগ্ন বাংলাদেশের ইতিহাস নিয়েই মূলত প্রথম পত্রে আলোচনা। তো ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, তোমরা যারা একাদশ শ্রেণীতে আসছো, তারা যারা নবম এবং দশম শ্রেণীতে মানবিক বিভাগে ছিলে, তারা ইতিহাস বইতে অবশ্যই দেখেছো বা ওখানেও ছিল ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। তো আমিও সেখান থেকে শুরু করব। তো আসলে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের পূর্বেই সবসময় অর্থাৎ ভারতীয় উপমহাদেশে সবসময় বিদেশিদের একটা আগ্রহ ছিল, যেহেতু এখানে বিভিন্ন ধরনের কিছু ভিন্ন মাত্রার জিনিস পাওয়া যেত, যেমন সিল্ক, তারপরে মশলা জাতীয় দ্রব্যাদি এবং সোনা রূপার অলংকার। এই সকল কারণে এই অঞ্চলের প্রতি যুগ যুগ ধরে বিদেশিদের প্রচুর আগ্রহ ছিল। তো প্রথম দিকে অর্থাৎ প্রাচীনকাল থেকে ভারতের সাথে ইউরোপীয়দের যোগাযোগ থাকলেও সেটা তৃতীয় মাধ্যমে যোগাযোগটা হতো, অর্থাৎ বিশেষ করে আরবীয় বণিকদের মাধ্যমে ভারতবর্ষের সাথে ইউরোপীয়দের যোগাযোগ চলতো, ব্যবসা বাণিজ্য চলতো। তো সে সময় ভারতে আসার তেমন কোনো উল্লেখযোগ্য জলপথ আবিষ্কৃত হয়নি। তো অর্থাৎ তারপরেও ভারতের বিভিন্ন রাজ্যের বা ভারতের বিভিন্ন শহরের বর্ণনা বিভিন্ন বই থেকে বা কিছু অভিযাত্রী যেমন মার্কো পোলো বা ইবনে বতুতা, এরকম ফাহিয়ান, এই ধরনের অনেকগুলো অভিযাত্রীদের লিখিত বইয়ের কারণেই ভারতের শহরগুলোর যে চাকচিক্যময় ঝাঁকজমকপূর্ণ অবস্থার বর্ণনা ছিল, সেই কারণে বিদেশিরা সবসময় ভারতবর্ষে আসতে আগ্রহী বোধ করতো, সরাসরি ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করত। তো এই চেষ্টায় আরেকটু অগ্রগতি হয় 1453 সালে, অর্থাৎ 1453 সালে সে সময়কার ওসমানীয়, যেটা তুরস্কের অটোম্যান সাম্রাজ্য যেটা বলে, অটোমানরা 1453 সালে যখন আর সে সময়কার ইউরোপের সবচেয়ে শক্তিশালী, সমৃদ্ধশালী এবং ধনী সাম্রাজ্য, যেটা পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল, অটোমানরা দখল করার পর ভারতবর্ষের সাথে বা প্রাচ্যের সাথে বাণিজ্যের যে শহরগুলো ছিল ইউরোপের, যেমন ভেনিস, জেনোয়া, মিলান, এগুলো ইতালিয়ান শহর। তো এই ভেনিস, জেনোয়া, মিলান এই শহরগুলো অটোম্যানদের হাতে চলে আসায় এবং
সমস্ত ভূমধ্যসাগরীয় এলাকা অটোমানদের হাতে চলে আসাতে আরবীয় বণিকদের সাথে মিলিয়ে ভারতবর্ষে যে ত্রিপক্ষীয় একটা ব্যবসা চলতো সেটা বন্ধ হয়ে যায়। উপর্যুপরি এই শহরগুলোর উপর অটোমানদের এক আধিপত্যের ফলে ইউরোপীয়রা কিছুটা কোণঠাসা হয়ে পড়ে, ফলে তারা ভারতবর্ষে আসার জন্য নতুন নতুন জলপথ আবিষ্কার করার চিন্তাভাবনা শুরু করে। আর এই ক্ষেত্রে তাদেরকে আরও বেশি আগ্রহ যোগায় রেনেসা মানে পুনর্জাগরণ, যেটা ইউরোপীয়রা নতুন উদ্যমে পুনর্জাগরণের ফলে তারা ভারতীয় উপমহাদেশ সহ পৃথিবীর আরও কিছু নামকরা অঞ্চলে অভিযান পরিচালনা করার অনুপ্রেরণা পায়, উদ্দীপনা পায়। তো এই ক্ষেত্রে ভারতবর্ষও তারা আগ্রহী ওঠে। আর এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে ইউরোপের পশ্চিমাংশের যে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী যে দেশগুলো, বিশেষ করে স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড বা ইংল্যান্ড। তো শুরুতে পর্তুগালের কথা দিয়ে শুরু করি, কারণ পর্তুগিজরা আসলেই জাতে নাবিক, নৌবিদ্যায় এরা সবসময় পারদর্শী ছিল অনেক আগে থেকেই। যেহেতু পর্তুগাল আটলান্টিক মহাসাগরের তীরবর্তী একটি রাষ্ট্র, আমরা সবাই চিনি, চেনার কথায়, কারণ পর্তুগাল ফুটবলে অনেক জনপ্রিয়। বর্তমান যে খেলোয়াড় আছে নামকরা ক্রিস্টিয়ানো রোনালদো, তার বাড়িও পর্তুগালে। তো যা হোক, এই পর্তুগাল বা পর্তুগালের অধিবাসী যারা পর্তুগিজ নামে পরিচিত, এরাই সর্বপ্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করার চিন্তা করে। তো সে চিন্তায় প্রথমে, যেটা 1487 সালে বার্তালোমিও দিওজ নামে এক পর্তুগিজ ব্যক্তি আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েই দক্ষিণ আফ্রিকার দক্ষিণে যে উত্তর মহাসাগর অন্তরীপ রয়েছে সেটাও প্রদক্ষিণ করেন, এবং তিনি কিছুটা ধারণা পান যে উত্তর মহাসাগর অন্তরীপ অতিক্রম করেই উত্তর দিকে চলে গেলেই ভারতবর্ষের সন্ধান পাওয়া যাবে। তো এর পরবর্তীতে 1498 সালে পর্তুগালের সে সময়কার রাজা ইমানুয়েলের প্রচেষ্টায় ভাস্কো দা গামাকে নেতা নির্বাচন করে একদল দুঃসাহসিক অভিযাত্রীকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কারে পাঠানো হয়। তো 1498 খ্রিস্টাব্দের 27 মে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার নেতৃত্বে পর্তুগিজ অভিযাত্রীরা দুঃসাহসিক অভিযান পরিচালনার শেষ পর্যায়ে এসেই ভারতীয় উপমহাদেশের কালিকট বন্দরে উপস্থিত হন। এই ক্ষেত্রে তাদেরকে আরবীয় বণিকেরাও কিছুটা সাহায্য সহযোগিতা করেছিল পথ নির্বাচনে বা দিক ঠিক রাখাতে। তো যা হোক, কালিকট বন্দরে আসার পর ভারতীয় পর্তুগিজ নাবিকদেরকে সে সময়কার কালিকটের রাজা জামরান তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল। তো এইভাবেই মূলত ভারতবর্ষের সাথে ইউরোপীয়দের প্রত্যক্ষ যোগাযোগ স্থাপিত হয়, এবং ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কারের পর ভাস্কো দা গামার সেই পথ ধরেই পরবর্তীতে ওলন্দাজ, অর্থাৎ যারা নেদারল্যান্ডের অধিবাসী, ডাচ বা ওলন্দাজ নামে পরিচিত, এই নেদারল্যান্ডের অধিবাসী ওলন্দাজ, তারপরে ডেনমার্কের অধিবাসী ড্যানিশ, ফ্রান্সের অধিবাসী যারা ফরাসি নামে পরিচিত, এবং ব্রিটিশরাও সহ আরও অনেক অভিযাত্রী পরবর্তীতে ভারতবর্ষে আসে, কোম্পানি গঠন করে তারা ব্যবসা বাণিজ্য শুরু করে। তো আমরা পর্তুগিজটাই আজকে আলোচনা করব। তো পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে আসার পর তিনি কিছুদিন ভারতবর্ষে অবস্থান করেন, এবং অবস্থান করে তিনি সে সময়কার ভারতের রাজনৈতিক যে টানাপোড়েন, অর্থাৎ অস্থিতিশীলতা, যেটা ভারতীয়দের মধ্যে বিভিন্ন রাজ্যের যে ঐক্যর অভাব, অর্থাৎ অনৈক্য রয়েছে, এবং ভাস্কো দা গামা সেই দুর্বলতাগুলো মোটামুটি চিহ্নিত করতে সক্ষম হন, এবং তিনি সেই দুর্বলতাগুলো জেনে গিয়েই তিনি আস্তে আস্তে বুঝতে পারেন যে ভারতবর্ষে কীভাবে পর্তুগিজদের সাম্রাজ্য বৃদ্ধি করা যায় বা পর্তুগিজ রাজত্ব কায়েম করা যায়। তো যা হোক, ভাস্কো দা গামা এভাবেই পর্তুগালে ফেরত যান, এবং পরবর্তীতে আরও কয়েকবার ভাস্কো দা গামার পর তিনিও আরও 1-2 বছর পর আবার ভারতবর্ষে আসেন, স্থায়ী কুটি স্থাপন করেন
কোচিনে এবং ক্যাননে দুটি বাণিজ্য কুঠি স্থাপন করেন এবং ভারতবর্ষে এভাবে বারবার অভিযানে না আসে তারা একটা স্থায়ী প্রতিনিধি রাখার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং সেই জন্য আলমিডা নামে এক ব্যক্তিকেই ভারতবর্ষে পর্তুগালের ভাইসরয় বা প্রতিনিধি নিযুক্ত করেন। তো তিনি 1505 থেকে 1509 সাল পর্যন্ত ভারতবর্ষে প্রতিনিধির দায়িত্ব পালন করার পর তার মৃত্যু ঘটে সেখানকার অধিবাসীদের হাতে। তো এরপর পর্তুগালের প্রতিনিধি হিসাবে ভারতবর্ষে আসেন আলবুকার্ক নামে এক পর্তুগিজ। তিনি অবশ্যই আলবুকার্ক ছিলেন এই পর্যন্ত আসা পর্তুগিজ প্রতিনিধিদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ, বিচক্ষণ এবং সাহসী এক ব্যক্তি, যিনি পর্তুগিজদের আধিপত্য বিস্তারে অনেক কাজ করেছেন। তিনি কিছু অঞ্চল নিজেদের আয়ত্তে নিয়ে কয়েকটা শক্তিশালী বাণিজ্য কুঠি স্থাপন করেন। গোয়া, কোচিন, তারপরে দিউ, দমন, এই ধরনের অনেকগুলা অংশ তারা বাণিজ্য কুঠি স্থাপন করে পর্তুগালের একটা স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য ভারতবর্ষে তিনি জোর প্রচেষ্টা চালান। তো আলবুকার্ক যতদিন ছিলেন ততদিন পর্তুগিজরা ক্রমে শক্তিশালী হয়ে উঠেছিল এবং কিছু অঞ্চল দখল করে তারা নিজস্ব সাম্রাজ্য ব্যবস্থা কায়েম করতে সক্ষম হয়েছিল। আলবুকার্কের মৃত্যুর পর আরও কয়েকজন পর্তুগিজ প্রতিনিধি ভারতবর্ষে খুব ভালো কাজ করে পর্তুগিজদের শক্তিশালী করতে ভূমিকা পালন করেন। এর পরবর্তীতে ক্যাস্ট্রো পর্যন্ত, যিনি পর্তুগালের সর্বশেষ উল্লেখযোগ্য প্রতিনিধি ছিলেন, তার আমলেও পর্তুগিজরা ভারতবর্ষে মোটামুটি শক্তিশালী একটা সাম্রাজ্য ব্যবস্থা কায়েম করতে সক্ষম হয়েছিল। কিন্তু 1580 খ্রিস্টাব্দে এসে যখন পর্তুগাল স্পেনের সাথে একত্রীভূত হয়ে যায় ইউরোপে, তখন ওই ইউরোপে যে পর্তুগাল স্পেনের সম্মিলিত সাম্রাজ্য, সেটা নেদারল্যান্ড যেটা হল্যান্ড বা ইউরোপের আরও শক্তিশালী রাষ্ট্র ইংল্যান্ডের সাথে যুদ্ধে বিপর্যস্ত হওয়ার পর পর্তুগিজদের ভারতবর্ষ বিপর্যয় শুরু হয় এবং আস্তে আস্তে তারা ভারতবর্ষ থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়ে অন্য অঞ্চলে চলে যায়। তো এইভাবেই মূলত ভারতবর্ষে পর্তুগিজদের সাম্রাজ্যের স্বপ্ন ধূলিসাৎ হয় এবং তারা ভারতবর্ষ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়ে অন্য অঞ্চলে চলে যান। তো পর্তুগিজদের পতনের জন্য, অর্থাৎ পর্তুগিজরা যে স্বপ্ন নিয়ে ভারতবর্ষে এসেছিল, সেই স্বপ্ন ধূলিসাৎ হওয়ার পিছনে কিছু কারণ দায়ী করা যায় বা কিছু কারণ রয়েছে যার কারণে পর্তুগিজরা ভারতবর্ষে টিকতে পারেননি। তো তারা যদিও ভারতবর্ষে প্রথমে এসেছিলেন, কিন্তু শক্তিশালী বাণিজ্য কুটিও স্থাপন করেছিলেন, কিন্তু ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজগণ সর্বপ্রথম এই উপমহাদেশে আগমন করলেও তারা এদেশে স্থায়ীভাবে বাণিজ্য বা সাম্রাজ্য স্থাপন করতে পারেননি। তো ভারতীয়দের প্রতি দুর্ব্যবহার, উৎপীড়ন পর্তুগিজদের ভারতে স্থায়ীভাবে রাজত্ব স্থাপনের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাদের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। যেমন উপমহাদেশের অধিকৃত যে অঞ্চলসমূহ পর্তুগিজদের শাসনে ছিল, তারা সেখানে তাদের শাসন ব্যবস্থা ছিল কলুষিত, দুর্নীতিপরায়ণ। কর্মচারীদিগণ নিয়মিত বেতন না পাওয়ায় জনগণের নিকট থেকে অতিরিক্ত কর আদায় করতেন, তারপর উৎকোচ গ্রহণ করতেন, তার ফলে তারা ভালোভাবে জীবনযাপন করতেন। কিন্তু তাদের নিষ্ঠুর ব্যবহার, উদ্ধত আচরণ এদেশে পর্তুগিজদের পতনকে অনিবার্য বা অবশ্যম্ভাবী করে তোলে। তারপরে যেটা বলা যায় যে পর্তুগিজদের যে এ পর্যন্ত বা পর্তুগিজরা যে যতজন প্রতিনিধিকে ভারতবর্ষে পাঠিয়েছেন, তার মধ্যে আলবুকার্কের মতো আর কোনো শক্তিশালী এবং প্রজা বান্ধব বা প্রতিভাসম্পন্ন গভর্নর এই উপমহাদেশে প্রেরণ করেননি। ফলে পর্তুগিজ গভর্নরদের অযোগ্যতা, অদূরদর্শিতা তাদের পতনের একটা কারণ ছিল। আরেকটা কারণ ছিল ধর্মীয় অসহিষ্ণুতা।
এবং অধিকৃত অঞ্চলের জনগণের জন্য সাধারণের উপর উৎপীড়ন নির্যাতন ছিল পর্তুগিজদের পতনের একটি অন্যতম প্রধান কারণ। যেমন তারা নিরীহ হিন্দু মুসলমান বালক বালিকাদের, অর্থাৎ এখানকার যে স্থানীয় ভারতীয় হিন্দু মুসলমান বালক বালিকাদের তারা জোরপূর্বক অপহরণ করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করত এবং দাস দাসীতে পরিণত করত। অনেক সময় আবার এদেরকে ইউরোপে চালানো করে দিত। তো এই যে তাদের এই উদ্ধত আচরণ এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি, এগুলো এই অঞ্চলের মানুষ খুব ভালো চোখে দেখেনি। ফলে তারা খুব দ্রুতই জনগণের চক্ষুশূলে পরিণত হয় এবং একসময় তাদেরকে এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা হয়। আরেকটা কারণ যেটা আমি আগেই বলেছি যে 1580 খ্রিস্টাব্দে যখন স্পেনের রাজা ফিলিপ পর্তুগাল স্পেনকে একত্রিত করে ইউরোপের একত্রিত একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, তখন ইউরোপের যে ওলন্দাজ ইংরেজদের সাথে যুদ্ধ হয় এবং সে যুদ্ধে স্পেন পর্তুগাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতির ফলে সুদূর ভারতবর্ষে তাদের পথে রাজ্য স্থাপন করা বা রাজ্য পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। আরেকটা যেটা 1580 খ্রিস্টাব্দের পর যখন ফিলিপ পর্তুগাল এবং স্পেনকে এক সাম্রাজ্যভুক্ত করেন এবং তারা নেদারল্যান্ড বা ওলন্দাজ এবং ব্রিটিশদের সাথে যুদ্ধে পরাজিত হওয়ার পর তাদের যে শক্তি কমে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়, ফলে তারা এই অঞ্চলের সাথে, অর্থাৎ ভারতবর্ষে পর্তুগিজ প্রতিনিধি বা পর্তুগিজ কোম্পানির সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা এখানে অর্থ পাঠিয়ে তাদেরকে পর্তুগিজ প্রতিনিধিদের সহযোগিতা করতেও আর আগ্রহী ছিল না। ফলে এই ধরনের পরিস্থিতিতে পর্তুগিজ কোম্পানি তাদের নিয়ম শৃঙ্খলা হারিয়ে ফেলে এবং তারা গোপনীয়ভাবে নানা প্রকার অবৈধ ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ে নিজেদের চাল চলানোর জন্য। এবং দেশের স্বার্থে মুঘল শাসকবর্গ তাদের তৎপরতা বন্ধের ব্যবস্থা গ্রহণ করে এবং সেই সময় সম্রাট আকবরের কঠোর নিয়ন্ত্রণে পর্তুগিজদের অগ্রগতি চরমভাবে ব্যাহত হয়। সর্বোপরি যেটা বলা যায় যে পর্তুগিজরা আসার পর থেকে এই অঞ্চলে ওলন্দাজ, ব্রিটিশ এবং ফরাসিদেরও আগমন ঘটে। ফলে ভারতে ইউরোপীয় বিভিন্ন বণিকদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। আর এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেসব রাষ্ট্র সমৃদ্ধশালী এবং শক্তিশালী ছিল তাদের কোম্পানিও প্রচণ্ড শক্তিশালী ছিল। ফলে এই ধরনের প্রতিদ্বন্দ্বিতায় পর্তুগিজরা আর ভারতবর্ষে টিকতে পারেনি। আর সর্বশেষ যে কারণটা বলবো যে এই সময় পর্তুগিজরা আরও কয়েকটি অঞ্চল আবিষ্কার করতে সক্ষম হয়, অর্থাৎ জলপথ আবিষ্কার করে ওই অঞ্চলের দখল নিতে সক্ষম হয়। যেমন সুমাত্রা, জাভা, ইন্দোনেশিয়ার কিছু দ্বীপ, সমগ্র ইন্দোনেশিয়ার এদিকের অঞ্চল এবং উল্লেখযোগ্য সেটা হলো দক্ষিণ আমেরিকার ব্রাজিল নামে বিশাল একটা রাষ্ট্র পর্তুগালের উপনিবেশে পরিণত হয়। ফলে তারা ভারতবর্ষে একে তো কোণঠাসা হয়ে পড়ে, আর দ্বিতীয়ত ব্রাজিলে তারা নিজেদের ব্যবসা বাণিজ্যে মনোযোগী হওয়ার ফলে ভারতবর্ষে তারা কিছুটা আগ্রহ হারিয়ে ফেলে। এইসব কারণে শেষ পর্যন্ত পর্তুগিজরা ভারতবর্ষ থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়ে ব্রাজিলে চলে যায় এবং অন্যান্য অঞ্চলে তারা তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠায় মনোযোগী হয়ে ওঠে। এইসব কারণেই মূলত ভারতবর্ষে পর্তুগিজদের পতন ঘটে এবং তাদের পরিবর্তে অন্য ইউরোপেরা সেই জায়গা দখল করে নেয়। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তীতে অন্য আরেকটা ভারতীয় উপমহাদেশে অন্য আরেক বিদেশিদের আগমন, কারণ এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আসবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।